বাঙালিরা মূলত কবি, বণিকটা আমাদের কাছে একটা পদবী। বাঙালিরা ড্রিম দেখতে পারে, ডিল করতে পারে না। বাঙালিরা বইকে ব্যালেন্স শিটের থেকে অনেক বেশি প্রাধান্য দেয়। এই মিথগুলো এখন যেমন আছে, 19th সেঞ্চুরির মাঝামাঝিও এতটাই ছিল, হয়তো এর থেকে আরও একটু বেশিই ছিল। কিন্তু রামগোপাল ঘোষের একটা লাক ফেভার করেছিল। রামগোপাল ঘোষের হিন্দু কলেজের প্রফেসর ছিলেন হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। ডিরোজিও সবাইকে চ্যালেঞ্জ করছেন প্রত্যেকটা জিনিসকে অন্য চোখে দেখতে, আমরা নর্মালি যেরকম চোখে দেখি সেই চোখে না দেখতে। মানে যেমন ধরুন, বাঙালি মানেই তখনকার দিনে যদি আমরা পড়াশুনো করে থাকি, তাহলে একটি ইউরোপিয়ান বা ব্রিটিশ কোম্পানিতে ক্লার্কের চাকরি করব, কেরানি হব, সারা জীবনটা কাটিয়ে দেবো মাথা গুজে, এবং ধন্য ধন্য করব যে আমার কাছে একটি কাজ আছে যাতে আমি মাসের শেষে একটি মাইনে পাই। রামগোপাল একটি কেরানির চাকরি নিয়েছিলেন, কিন্তু ওনার মাথায় অন্য একটি প্ল্যান ছিল। রামগোপাল কেরানি চাকরি নেন 1840-এর দশকে কোনো একটি সময়। যে কোম্পানিটিতে জয়েন করেন সেই কোম্পানিটির নাম মেসার্স ক্যালভিন অ্যান্ড কো। কি করতেন? জুনিয়র ক্লার্ক। মানে মূলত ফাইল করতেন কাগজপত্র আর ট্রানজাকশনগুলোকে রেকর্ড করতেন, যেটা খুবই একটা বোরিং কাজ সবার মতেই। তো বাঙালি কারণিকরা তারা এসে সকাল থেকে রাত অবধি ওই জিনিসটি করে, বা সকাল থেকে সন্ধে অবধি ফাইলিং এবং রেকর্ডিংগুলোকে করে হাঁপ ছেড়ে বাড়ি ফিরে যেতেন। কিন্তু রামগোপাল কিন্তু তা করেননি। রামগোপাল ইন্টারন্যাশনাল ট্রেডে একটি মাস্টার ক্লাস করছিলেন। উনি প্রত্যেকটা ট্রানজাকশনের পেছনে প্রফিট খোঁজার ধান্দা করছিলেন এবং পাচ্ছিলেনও। তার সাথে যেটা করছিলেন সেটা হচ্ছে, যারা সাপ্লায়ার তাদের সাথে খুব ভালো রিলেশনশিপ করছিলেন, কাস্টমারদের সাথেও তার রিলেশনশিপ হচ্ছিল, এবং তার মাথা জোরে তার প্রচুর সাজেশন মাথায় গিজগিজ করতো, যে এই সাজেশনগুলো প্রফিটেবল হওয়ার ক্ষমতা রাখত, এবং সেই সাজেশনগুলো উনি ওনার সুপারভাইজারদের বলতেন। এবং সেটা বলতে বলতে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ওনার আস্তে আস্তে পদোন্নতি হওয়া শুরু হলো, এবং অল্প কয়েক বছরের মধ্যে উনি মেসার্স ক্যালভিন অ্যান্ড কোর ম্যানেজার হয়ে বসলেন। 1845 মেসার্স ক্যালভিন অ্যান্ড কোর ম্যানেজার। তখনকার দিনে এটা ভাবাই যেত না। কোনো একজন বাঙালি বা ভারতীয় একটি ইউরোপিয়ান ট্রেডিং কোম্পানির ম্যানেজার, এটা বাপের জন্মে কেউ শোনেনি। সবাই এতে প্রচণ্ড খুশি খুশি সারাটা জীবন কাটিয়ে দিত। কিন্তু এই সাকসেসের সাথে রামগোপালের কাছে যেটা এলো সেটা দুটো জিনিস। একটা, সে তখন মার্কেটে অলরেডি একটা ক্রেডিবিলিটি অর্জন করে ফেলেছে, সবাই তাকে চেনে, জানে, বিশ্বাস করে। এবং তার সাথে যেটা আরও বেশি ভয়ঙ্কর যেটা এলো সেটা হচ্ছে অ্যাম্বিশন। 31 বছর বয়সে 1846-এ উনি রিজাইন করলেন, কারণ ওনার মাথায় ওই প্রশ্নটা এলো, যদি আমি এত তাড়াতাড়ি ম্যানেজারই হতে পারি তাহলে আমি একটা পুরো ব্যবসা চালাতে পারবো না কেন? যারা ইউরোপিয়ান ছিল বা ইংরেজি ট্রেডিং কোম্পানিজ ছিল, তারা গুজগুজ করে বলল, হি ইজ আনগ্রেটফুল। বাঙালিরা, তার বন্ধুবান্ধবরা ঠিক নয়, পাড়া প্রতিবেশীরা, তারা বলা শুরু করলো মাথাটা বিগড়েছে। কিন্তু ওনার মাথা বিগড়য়নি। তার কারণ উনি তখন ইন্ডিয়ান মার্কেটটাকে খুব ভালো বোঝেন, এবং প্রচুর ইংরেজ কাস্টমারের সাথে ওনার খুব ভালো সম্পর্ক হয়েছে, এবং উনি টাকা জমিয়েছেন কয়েকটা মাস যেন চলে যায়। এমতো অবস্থায় যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, তখন ইংরেজ বা ইউরোপিয়ান যারা ট্রেডার ছিলেন তারা মূলত যেটা নিয়ে ডিল করতেন সেটা হচ্ছে আফিম বা তুলো।
এই দুটো নিয়ে ডিল করতেন। কিন্তু ওনার মাথায় একটা জিনিস এসছিল, সেটা হচ্ছে তখন অলরেডি আমরা প্রসেস জুট নিয়ে ব্যবহার করা শুরু করেছি এবং প্রচুর ইংরেজ বায়ারের কাছে উনি অলরেডি শুনে ফেলেছেন যে তাদের জুটের ডিম্যান্ড আছে। সুতরাং উনি যেটা নিয়ে কাজ শুরু করলেন সেটা প্রসেস জুট, এবং কয়েক মাসের মধ্যেই প্রচুর টাকা রোজগার করলেন। মাথায় রাখবেন, ওনার কাছে কিন্তু ইউরোপিয়ান কোম্পানিগুলোর মতো ক্যাপিটাল ছিল না। ওনার মাথার জোরে এবং ইন্ডিয়ান মার্কেটের আন্ডারস্ট্যান্ডিংয়ের জোরে উনি এই কাজটা করতে পেরেছিলেন। এরপরে একটা ইন্টারেস্টিং ইনোভেশন আনলেন। ইনোভেশনটা কি? ব্রিটিশ ফার্মদের বা ইউরোপিয়ান কোম্পানিগুলোর একটা সোজা ব্যবসায়ের নীতি ছিল। নীতিটা কি? যে আমরা ভারতের থেকে র মেটেরিয়াল জোগাড় করব, সেই র মেটেরিয়ালটাকে আমি সোজা ইউরোপে পাঠাবো এবং ইউরোপ থেকে তৈরি দ্রব্য পণ্য নিয়ে এসে আমরা ভারতে আবার বিক্রি করব। এটা ছিল সোজা বিজনেস পলিসি ওনার। এবার ইউরোপিয়ানরা কি করতেন? তারা যে কোনো একটা কমোডিটি ধরতেন। ধরুন তুলো, শুধু তুলো জাহাজ বোঝাই করে, জাহাজের পর জাহাজ বোঝাই করে সেই তুলো যেত এবং সেই তুলো আসত। উনি একটা অন্য বিকল্প আনলেন, সেটা হচ্ছে উনি ছোট ছোট যারা জিনিস তৈরি করত বা ছোট ছোট যারা উৎপাদক ছিল তাদের কাছ থেকে জিনিস কেনা শুরু করলেন। সুতরাং একটু টেক্সটাইল ঢুকলো, একটু স্পাইসেস ঢুকলো, একটু ইন্ডিগো ঢুকলো, এই অনেকগুলো জিনিস মিলিয়ে উনি ওনার ব্যবসাটা শুরু করলেন। মূলত আমরা যাকে আজকে রিস্ক ডাইভার্সিফিকেশন বলি, উনি সেই কাজটা করলেন। সুতরাং ওনার জাহাজে ছোট ছোট করে অনেকগুলো জিনিস যেতে লাগলো। যেটাতে সুবিধা হলো সেটা হচ্ছে যে উনি অনেক অ্যাজাইলভাবে কাজটা করতে পারতেন এবং ফলত সময়টা হলো তাই। এরপরে মূলত যেটা হলো সেটা হচ্ছে ক্রিমিয়াম ওয়ার এলো, এবং ক্রিমিয়াম ওয়ারে যথারীতি পুরো একটা ডিসরাপশন চলে এলো। উনি কিন্তু বেঁচে গেলেন। উনি বেঁচে গেলেন এই জন্য কারণ উনি নতুন নতুন পণ্য, নতুন নতুন প্রোডাক্টের উপরে ফোকাস করছিলেন এবং নতুন নতুন মার্কেটে ফোকাস করছিলেন, ছোট ছোট করে করতেন, এবং সেই জন্য উনি সেই সময়টাতে প্রচণ্ড সাকসেসফুলি আবার নিজেকে এস্টাবলিশ করলেন। এরপর এলো আরেকটা সময়, সেটা হঠাৎ করে শর্টেজ পড়ল কাগজের। কলকাতা শহরে কাগজ পাওয়া যাচ্ছিল না, তার কারণ ইউরোপিয়ান কাগজগুলো কোনো একটা কারণে কলকাতায় আসতে পারছিল না, শর্টেজ পড়ল। উনি এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখলেন। ইউরোপিয়ান কোম্পানিগুলো জায়গাটা ছেড়ে দিলেন, ঠিক আছে পরে যখন আসবে তখন আবার দেখা যাবে কোন সা কাগজ পাওয়া যাবে। উনি পুরো ভারতবর্ষে খোঁজা শুরু করলেন কারা কাগজ তৈরি করে, এবং অসাধারণ একটি নেটওয়ার্ক তৈরি করলেন সেই কাগজের, এবং সেই কাগজগুলোকে সাপ্লাই করা শুরু করলেন কলকাতার কাস্টমারদের কাছে। তাতে ফল যেটা হলো সেটা হচ্ছে কলকাতার কাস্টমাররা প্রচণ্ড এফিশিয়েন্টলি খুব কম টাকায় ভালো কোয়ালিটির কাগজ পাওয়া শুরু করলো। সুতরাং যখন ট্রেড রুটগুলো আবার খুলে গেল তখন ইংরেজ বা ইউরোপিয়ানদের আর ওই আধিপত্য থাকলো না। 1850s উনি কলকাতার একজন বেশ সম্ভ্রান্ত, প্রচণ্ডভাবে পয়সা রোজগার করা ধনী ব্যক্তি, এবং সেটার সাথে ওনার কাছে যেটা আসা শুরু করলো সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি। এবার এই রেসপন্সিবিলিটিটা কীরকম ছিল? জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন 1954 সালে মাথায় এলো যে কলকাতা শহরে প্রথম মেয়েদের জন্য একটি স্কুল খুলবেন। এই ভাবনাটাই তখনকার সময়ের জন্য, খুব সম্ভ্রান্ত পরিবারের জন্য, খুব শিক্ষিত পরিবারদের জন্য যুগান্তরকারী ছিল। লোকেরা এটা মেনে নিতে পারছিল না যে বাড়ির মেয়েরা বাইরে পড়াশুনো করতে যাবে। কিন্তু উনি তখন ইয়াং বেঙ্গল মুভমেন্টের সাথে যুক্ত। উনি এটাতে শুধু পয়সা দিয়েই সাহায্য করলেন না, এটার পেছনে দৃঢ়ভাবে দাঁড়ালেন এবং বিভিন্ন জায়গায় এর সপক্ষে বক্তৃতা দিতে থাকলেন। তাতে যেটা ভয়ের সেটাই হলো, প্রচুর কাস্টমার হাতছাড়া হলো। কিন্তু
কয়েক মাসের মধ্যে আরেকটা অদ্ভুত নতুন জিনিস হলো, সেটা হচ্ছে প্রচুর নতুন কাস্টমার তৈরি হলো। 19th সেঞ্চুরিতে যখন কেউ ভাবতেও পারতো না যে ইউরোপিয়ানদের সমকক্ষ বা ব্রিটিশারদের সমকক্ষ কোনো একটা ট্রেডিং ফার্ম হতে পারে, উনি তখন এটা সৃষ্টি করে দেখিয়েছিলেন যে এটা করা সম্ভব। শুধু তাই করেননি, প্রচুর ইয়াং বাঙালিদের উনি মেন্টরিং করতেন, পয়সা দিয়ে সাহায্য করতেন এবং নিজের কাস্টমার নেটওয়ার্ক দিয়েও তাদেরকে সাহায্য করতেন। বাঙালিদের মধ্যে এই ভাবনাটা উনি জাগিয়েছিলেন যে ব্যবসা করা যায় এবং ব্যবসা দিয়ে শুধু পয়সা কামানো যায় না, সোশ্যাল রিফর্মও করা যায়। ওনার কাছ থেকে যে জিনিসগুলো শিক্ষণীয় সেটা যদি একবার করে বলি, এটা যে ব্যবসা শুধু পয়সা কামানোর জায়গা নয়, ব্যবসা দিয়ে অনেক লোকের উপকার করা যায়। 2, ব্যবসা করে অনেক লোককে জীবিকার জন্য উদ্বুদ্ধ করা যায়। 3, লোকেরা যখন দেখে যে প্রচণ্ড রকমের কোনো একটা প্রবলেম এসছে, সেখান থেকে একটা অপরচুনিটি খুঁজে সেটাকে প্রচণ্ড লাভে পরিবর্তন করা যায়। 4, ব্যবসাটা যদি আমি ঠিক করে করতে চাই তাহলে প্রথমে ব্যবসার নিয়মগুলো বোঝা দরকার। সেই কারণে উনি আগে চাকরি করে নিয়মটা বুঝে তারপরে সেটাকে ভেঙেছিলেন। এবং 5, অপরচুনিটি যদি ঠিকঠাক বোঝা যায় তাহলে সেখানে ক্যাপিটালের দরকার হয় না। উনি জুটের যেই ব্যবসাটা করেছিলেন তাতে ক্যাপিটাল কম লেগেছিল, কিন্তু সেই অপরচুনিটিটা উনি বুঝতে পেরেছিলেন বলে নিজেকে খুব সহজে কয়েক মাসের মধ্যে একটি জায়গায় প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। 1868-তে 53 বছর বয়সে রামগোপাল ঘোষ আমাদের ছেড়ে চলে যান, কিন্তু উনি যেটা দিয়ে যান সেটা একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে এভাবেও বেঁচে থাকা যায়।